জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বিএনপি দলের সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। আসলে সেটে রাশেদ খান ছাড়া কেউই নেই এবং এটার কারণ হচ্ছে পুরো ঢাকা শহরে তীব্র যানজট। আমার কোনো অতিথি যানজটে আমরা নানান ধরনের সমস্যার কথা জানি, মানুষের তীব্র কষ্ট হয় নানান ধরনের, যারা ডাক্তার দেখাতে যান, যারা বেরিয়েছেন নানা গুরুত্বপূর্ণ কাজে, তাদের তো সমস্যা হয়। আমরা যারা অনুষ্ঠান করি, লাইভ অনুষ্ঠান করি, তাদেরও নানান ধরনের সমস্যা পোহাতে হয়। যেমন আজকে সেটে 4 জন অতিথি আসার কথা ছিল, 4 জনের জায়গায় মাত্র 1 জন অতিথিকে আমি সেটে পেয়েছি, বাকিদেরকে নানানভাবে সংযুক্ত করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আমাদের বাংলা মোটর সেন্টার থেকে, যেহেতু তিনি আমাদের হেড অফিসে কুড়িল পর্যন্ত আসতে পারেননি, পথে বাংলা মোটর সেন্টারে নেমেছেন এবং বাংলা মোটর সেন্টার থেকে যোগ দিয়েছেন হাসিব আল ইসলাম। হাসিব, আমি যতদূর জানি আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না? হাসিব, আচ্ছা, আমি যেটা অবশ্য শুনতে পাইনি। আচ্ছা, হ্যাঁ হাসিব, একটা বিষয়, একজনের স্ট্যাটাসটা আগে পড়ে শোনাই, তারপরে আমি আপনাকে প্রশ্নটা করব। একজন লেখক জোবায়েদা আহসান, তিনি স্ট্যাটাস দিয়েছেন, পরিবেশ ঠিক রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। আজকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানরা নিজেদেরকে এত ইনসিকিউরভাবে জানতাম না। আমাদের সময় তো আমরা ক্যাম্পাসে বুক ফুলাইয়া হাঁটতাম, বাইরের কেউ এসে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে এমন সাহস তো কারো হতো না, এখন পায় নাকি? ঢাকা শহরে পাবলিক ইউনিভার্সিটি আছে 9টা, সব ইউনিভার্সিটি যদি এইরকম সিদ্ধান্ত নেয় তাহলে পুরো শহরের কি অবস্থা হবে ভেবেছেন একবার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টনমেন্ট টাইপ সিদ্ধান্তটা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের সংগ্রাম ঐতিহ্যের সাথে কনফ্লিক্টিং হয়েছে। জনগণের অধিকার আদায়ে যে বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে জনসাধারণের দূরত্ব তৈরি করার এই প্রয়াস কেন? এই আলগা সফিস্টিকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ইমেজের সাথে যায় না। হাসিব, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই লেখকের মতো অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, কেননা আজকে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় সেই নিয়মটি নেই, সেটা শুক্র এবং শনিবারের জন্য আমি যতদূর জানি। আজকেও কোনো একটা পথ, সম্ভবত সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর এক পাশ বন্ধ, আমার কাছে শেষ মুহূর্তের যে খবর। এই যে হঠাৎ বিভিন্ন পথ আটকে দেওয়া হয় এবং তীব্র যানজট হয়, আমি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। হঠাৎ করে কেন এই ইনসিকিউরিটি, এই সিদ্ধান্তের বিষয়ে আপনি কি জানেন? দেখুন, এটা কোনো প্রকার কোনো ইনসিকিউরিটি না। একটি বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে সেটা সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখুন এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়। সো বিশ্ববিদ্যালয় আসলে কি এবং কেন সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। বিশ্ববিদ্যালয় সেটা কোনো উন্মুক্ত জায়গা না, সেটা কোনো পার্ক না, সেটা কোনো ঘোরার জায়গা না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এতদিন পর্যন্ত যেটা দেখা গেত যে তীব্র যানজট এবং প্রচুর পরিমাণে ট্রাফিক দেখা যায়, এবং আমাদের অনেক স্টুডেন্টদের এমন ঘটনা ঘটেছে যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু বারবারই কিন্তু রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। নিজের ক্যাম্পাসের মধ্যে তারা হাঁটাচলা করতে পারতো না ফ্রিলিভাবে। এবং আপনি এটাও জানবেন যে এর আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু একজন কিন্তু মারা পর্যন্ত গিয়েছিলেন। সো একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন রেকলেসলি বিভিন্ন গাড়ি ঘোড়া চলতে থাকে তখন কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কিন্তু ঠিক থাকে না। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বারবারই দাবি তুলে আসছিল যাতে করে বিশ্ববিদ্যালয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, বরং সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর তিনি যেটা বলেছেন ফেসবুক পোস্টে, সেটা আসলেই অনেকটা বাড়িয়ে তিনি বলার চেষ্টা করেছেন আর কি।
এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটা উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেই বিষয়টিকে তিনি প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা করেছেন তার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে, এটি আমি মনে করছি। কেননা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়নি। এখন দেখুন বিশ্ববিদ্যালয় এরিয়াতে একটা প্রশ্ন তিনি করেছেন, হাসিব একটু শুনবেন, একটা প্রশ্ন তিনি করেছেন 9টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ঢাকা শহরে, যদি সেগুলোও বন্ধ করে দেয় কি অবস্থা হবে, সেই বিষয়ে ভেবেছেন কখনো? দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যে দিয়ে যতগুলো রোড গিয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে এতগুলো রোড গিয়েছে কিনা সেটা আমার আসলে এখানে কিন্তু আলোচনার বিষয় থেকে যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রোডগুলো বন্ধ করে দিয়েছে কাদের জন্য? এখানে কিন্তু তারা এমার্জেন্সি যে সকল গাড়িগুলো আছে সেগুলোকে যেতে দিচ্ছে, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিচ্ছে, সংবাদকর্মীদেরকে যেতে দিচ্ছে। এখন একটা লোক যার কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ নেই, সেই লোক যদি এমনিতেই বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যায় এবং জোরে গাড়ি চালায় এবং শিক্ষার্থীদের গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয় এবং শিক্ষার্থীরা যাদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়, তাহলে সেই জায়গা থেকে একটা যৌক্তিক সমাধানের পথে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হাঁটছে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কাজটাকে কিন্তু স্বাগত জানিয়েছি। এবং আপনারা দেখতে পাবেন যে আমরা কয়েকদিন পূর্বেও কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে বিভিন্ন যারা মাদকসেবী আছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় তাদেরকে আখড়া বানিয়ে তুলেছিল এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু লোকজন এসে তারা কিন্তু মাদক সেবন পর্যন্ত করেছে। একটা বিশ্ববিদ্যালয় তো মাদক সেবনের জায়গা না, মাদক সেবনের জায়গা না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক নিয়ন্ত্রণ এবং যেই অনিয়ন্ত্রিত যানবাহনগুলো বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে দিয়ে চলছিল সেইগুলোর কিন্তু নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই পদক্ষেপটি গ্রহণ করেছে। দেখুন একটি ভালো উদ্যোগ নিলে সাময়িক সময়ের জন্য কিছু প্রকার আমাদের ভোগান্তি পোহাতে হয়, সেটি খুবই স্বাভাবিক বিষয়। এইটাকে খুবই খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য করে হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই কাজের জন্য আমরা স্বাগত জানাচ্ছেন। জি, আমরা কি নীলুফার চৌধুরী মনিকে পেয়েছি? না, নীলুফার চৌধুরী মনিকে কি শুনতে পেলাম আমি? জি, আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। জি, নীলুফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ, আপনাকে শুনতে তো পাচ্ছি। আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, রোড ম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। নীলুফার চৌধুরী মনি, আপনারা কি নির্বাচন ইস্যুতে উপদেষ্টাদের চোখে মুখে অস্বস্তি দেখছেন কিনা? যদি দেখে থাকেন সেটা কি কারণে বলে আপনারা মনে করছেন? দেখেন, আমরা তো প্রথম থেকেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ওনাদের সাথে যখন প্রথম বিএনপি দেখা করতে গেলেন তখনই বলেছিলেন একটা যৌক্তিক সময়ের কথা। তারপরে ওনারা বললেন, আবার যখন দেখা করতে গেলেন তখন একটা রোড ম্যাপের কথা বলেছিলেন। তারপর যখন দেখা করতে গেলেন ওনারা কিন্তু কোনো আনসার করেন নাই। ওনারা অস্বস্তিতে ভুগছেন কিনা আমরা ঠিক জানি না, কারণ ওনাদের কোনো নির্বাচন বিষয়ে কোনো ব্যাপারেই তারা স্বস্তি পান না, স্বস্তির কথা শোনাচ্ছেন না এবং তারা মনে করেন আমরা কেন নির্বাচনটা চাই। আমরা তো বলি নাই যে কালকে নির্বাচন দিতে হবে, বিএনপি এমন কথা বলে নেই। বিএনপি যৌক্তিক সময় চেয়েছে, বিএনপি রোড ম্যাপ চেয়েছে। রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ তো 5 বছর 10 বছর আগেও দেওয়া যায়। এমন যারা বিশ্বের বড় বড় দেশগুলো, উন্নত দেশগুলো, তারা তো 20-30 বছরের আপনার বাজেট পর্যালোচনা করে। সো দ্যাট একটা রোড ম্যাপ দিতে ওনাদের তো বেশি কষ্ট করার কথা না। কিন্তু ওনারা, আমাদের নেতা সবসময় বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব, সর্বোচ্চ সহযোগিতা করব, কারণ এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। তারপরেও যদি সরকারের স্বস্তি না হয়, তারপরেও যদি সরকার আমাদের সাথে সুন্দর করে কোঅপারেশন না করে, আমরা মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথাও আমি বলছি, তাহলে তো এটা দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক। কারণ আমরা একটা স্বৈরাচার জার্নি থেকে, অনেক লম্বা জার্নি থেকে আমরা মাত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা চাচ্ছিলাম যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষের আকুতি। সেই জায়গাটায় কেন অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পালস বুঝবেন না? মানুষের পালস নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারে যারা থাকে তারা কাজ করে। তারা কেন কাজ করছেন না আমরা ঠিক বলতে পারবো না, আমাদের বোধগম্য হচ্ছে না। বরং তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। ওনারা অনেক সময়, ওনারা বা ওনাদের বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক সময় বিএনপিকে নিয়ে অনেক রকম নেগলেক্ট করার কথা বলেছে। আমরা তাও ওসবকে কোনো কেয়ার করি নাই। আমরা চেয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য, তারা আমাদেরকে ওইভাবে সহযোগিতা করছে না যেটা আমরা আশা করছি। জি, রাশেদ খান
আজকে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন রোড ম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। রোড ম্যাপের কথা শুনলে আপনি উপদেষ্টাদের চোখে মুখে কোনো অস্বস্তি দেখেছেন কিনা, তাদের মানে যেই অস্বস্তির কথা তারেক রহমান সাহেব বলতে চেয়েছেন সেই ধরনের অস্বস্তি আপনার চোখে ধরা পড়েছে কিনা? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে সংলাপ করেছি এবং অন্যান্য উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা স্পষ্টভাবে বলেছি যে আপনাদের একটি পরিকল্পনা থাকা দরকার এবং কি কি করতে চান সেটি আপনারা জাতির কাছে স্পষ্ট করেন। এবং রোডম্যাপ প্রকাশের জন্য আমরা প্রত্যেকবারই কিন্তু লিখিত দিয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখনও পর্যন্ত এই সরকারের পরিকল্পনা আমরা জানি না। আনলিমিটেড আসলে কোনো কিছু ভালো না, আপনার একটি লিমিট থাকতে হবে, আপনি কোথায় গিয়ে থামবেন সেটি আপনাকে জানতে হবে। দেখেন, এই সরকারের এখনও পর্যন্ত 4 মাস অতিবাহিত হয়নি, কিন্তু এই সরকারের সমালোচনা চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র, কারণ সরকার আসলে ব্যর্থ হওয়ার পথে। আমি আজকে কক্সবাজারে গিয়েছিলাম, সেখানকার মানুষ আমাকে যেটি বললেন যে এইখানকার ডিসি এসপিরা তারা জনগণের পালস বুঝতে পারছেন না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের পক্ষে নাই এবং এখানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা পেতাত্তা তারা ঘোরাফেরা করছে, যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে। ডিসিএসপি তো আর এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেয়নি। কারা নিয়োগ দিয়েছে? অবশ্যই তারাই নিয়োগ দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারই তো নিয়োগ দিয়েছে। আগে যারা ছিল তাদেরকে সরিয়ে পদায়ন নিয়োগ দিয়েছে, সেটাই বলছি। তো এই সরকার দেখেন যাদেরকে নিয়োগ দিয়েছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারছে না। বিশেষ করে এসপিরা আমি দেখছি যে তারাও মনে হয় মজা দেখছে। আমার নিজের জেলা ঝিনাইদহ, সেখানে আমি দেখলাম যে যারা রাজনীতি করে, আমি দলের নাম বলছি না, সেখানে 2 গ্রুপের সংঘর্ষ, মারামারি, এমনকি মাথায় দা দিয়ে বা রামদা দিয়ে কোপ পর্যন্ত দেওয়া হয়েছে। একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছে মুমূর্ষ অবস্থায়। আমার নিজের জেলা ঝিনাইদহের শৈলকুপা, ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, সেখানে পক্ষ বিপক্ষ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। আমি ডিসিএসপির সাথে কথা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি। আমি বলেছি যে আমার জেলা ঝিনাইদহ, আমি চাই যে এই জেলায় আপনারা এমনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন যাতে করে জনগণ কোনোভাবেই অনিরাপত্তা বোধ না করে, কিন্তু আমি দেখলাম যে তারা আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে কক্সবাজারে গিয়েছিলাম, সেখানকার ডিসিএসপি সম্পর্কেও একই অভিযোগ। অর্থাৎ এই সরকার কিন্তু আমি যেটি দেখছি যে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছু আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ কি? কারণ এই সরকার আসলে যতটা না আসলে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগ দিচ্ছে, তার থেকে বেশি এই সরকারের কোনো উপদেষ্টা নতুন একটি রাজনীতির উত্থান বা নতুন একটি দলের উত্থান সেই বিষয়ে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে বেশি মনোযোগ দিচ্ছে। এবং আমরা দেখলাম যে এই যে জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, তারা কখনো বলছে যে ব্যালট বিপ্লবের মাধ্যমে তরুণদেরকে ক্ষমতায় আনতে হবে। এই যে এই বক্তব্যগুলো যখন আসছে, তখন কিন্তু বিএনপি বড় একটি দল, তারা কিন্তু মনে করতেই পারে তাহলে কি আবারও আমাদেরকে মাইনাস করে আরেকটি কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পায়তারা। তার মানে কি রাশেদ খান, আপনি রোড ম্যাপ ঘোষণায় কোনো ধরনের অস্বস্তি আপনার চোখে ধরা পড়ছে? অবশ্যই আপনার চোখে ধরা পড়ছে। আমরা জোনায়েদ সাকিকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি। ছোট করে শুরুতেই যদি যানজটে ঢাকা শহরের কি অবস্থা সেটা 1-2 লাইন বলতেন। আমার প্রশ্ন সেটা হচ্ছে পতাকা গুণে যারা বুদ্ধিমান তারা যখন সংস্কারের শিক্ষা দেয় তখন কষ্ট হয়। বিএনপির 31 দফার পর আর কোনো সংস্কারের বাকি থাকে না, নির্বাচনের মাধ্যমে সংস্কারের পথ সুগম করতে হবে। কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আজকে সন্ধ্যায় বলেছেন পতাকা গুণে যারা বুদ্ধিমান তারা যদি সংস্কারের শিক্ষা দেয় তাহলে ফখরুল সাহেবের কষ্ট হবার কথা অথবা কথা না, কোনটা মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। ঢাকার যানজট নিয়ে কথা বলছেন, 1-2 লাইন আপনার অভিজ্ঞতাটা। জি না, এটা একটা নাকাল পরিস্থিতি মানুষের জন্য এবং এই বিষয়ে আসলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে আমার মনে হয় যে দেশের নানা স্তরের বিশেষজ্ঞরা, মানে বিভিন্ন অংশের বিশেষজ্ঞরা, যেমন প্রকৌশলীরা আছেন, নগর পরিকল্পনাবিদরা আছেন, তেমনি রাজনীতিক লোকেরা আছেন, সাধারণ মানুষ আছে, সকলের দিক থেকেই কিন্তু এই বিষয়ে নানা রকম
প্রস্তাব আছে, দীর্ঘদিনের লড়াইও আছে, কিন্তু সেইগুলো বোধহয় খুব কাজে লাগানো হচ্ছে না। এবং একটা ন্যূনতম কথা শুরুতেই আমি সরকারের অনেক কর্তা ব্যক্তিদের সামনে বলেছিলাম যে ঢাকায় আরও যদি কিছু সংখ্যক, এত সংখ্যা একটা বলা যেতে পারে, ধরুন 500 কমিউনিটি ট্রাফিক পুলিশ বলেন কিংবা পার্সন বলেন, তাদেরকে যদি নিয়োগ দেওয়া যায় বিভিন্ন খুবই কৌশলগত পয়েন্টগুলোতে, তাহলেই অনেকটা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার মধ্যে থাকে। কেননা বেশিরভাগ সময় অনেক ছোটোখাটো কারণে একটা বড় ধরনের ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়, সেটা সমাধান করার কোনো কেউ থাকে না বলে সেটা সমাধানও হয় না। তো সেইটা একটা দিক, যেটা নিয়োগ দেওয়া খুব কঠিন কাজ নয়। অন্যদিকে এইটা সমস্যার সমাধানটা তো আসলে একটা সামগ্রিক পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনার মধ্যে যে কাজগুলো হাতে নেওয়া দরকার দ্রুততম সময়ের মধ্যে, সেটা খুব নেওয়া হচ্ছে না। কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, রাস্তার কিছু ব্যবহারের কতগুলো পরিবর্তন ঘটেছে এবং সেগুলো ব্যবহার পরিবর্তন কাজেও দিচ্ছে। কিন্তু যেভাবে আমাদের মানুষ এবং যানবাহনের যে অনুপাত এবং রাস্তার যে অনুপাত, সেইগুলোর মধ্য থেকে কিভাবে এই সমাধান হবে, সেটার একটা পরিকল্পনা দ্রুততম সময়ের মধ্যে করা দরকার। করার দিকগুলো এখন পর্যন্ত নেই। পুরনো যে বিগত সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো, সেগুলোই একভাবে চলছে। নতুন করে যে একটা এগ্রেসিভ মডেল এখানে আসবে, সেই দিকে খুব বেশি পরিবর্তনের জন্য ওই জোরালো জায়গাটা সংস্কার করতে খুব আগ্রহী। এই ক্ষেত্রে আপনার সংস্কার চোখে খুব একটা পড়ছে না বলে আপনার কথা থেকে আমার তাই মনে হচ্ছে। আমি যেটা বলছিলাম ফখরুল সাহেবের কথাটা, সেটা যদি একটু বলতেন। তিনি বলেছেন পতাকা গুণে যারা বুদ্ধিমান তারা যদি সংস্কারে শিক্ষা দেয়, তাহলে ফখরুল সাহেবের কষ্ট হয়। কষ্ট হওয়াটা যৌক্তিক না অযৌক্তিক? ঠিক এই কমেন্টটি উনি কোন প্রেক্ষাপটে বলেছেন আমার অতটা জানা নেই। সেটা গুরুত্বপূর্ণ নয় এই অর্থে যে আমি সাধারণভাবে অনুমান করতে পারি যে সম্প্রতি কয়েকটি মন্তব্য এসছে, বিশেষভাবে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। অভিযোগটি গুরুতর, যদিও পরে বলা হয়েছে যে সেটা আসলে তিনি এভাবে বলেননি। কিন্তু আমারও তাই ধারণা ছিল যে এইভাবে তো বলার কথা না। উপদেষ্টা অবশ্য বলেছেন গত 53 বছর রাজনীতিবিদরা কি করেছেন, সেটাও আসলে কাকে মানে এই ধরনের মন্তব্যের একটা সমস্যা হচ্ছে কি যে ঢালাওভাবে যদি রাজনীতিবিদরা বলেন, তাহলে আবার একটা মুশকিল জায়গা তৈরি হয়ে যায়। কারণ তাতে সকল রাজনীতিবিদ কি একইভাবে দায়ী হতে পারেন? যারা ক্ষমতায় ছিলেন তাদের এক ধরনের জবাবদিহিতার প্রশ্ন এখানে থাকে, কিন্তু ক্ষমতার বাইরে যারা ছিল তারাও কি একইভাবেই জবাবদিহিতা অথবা সমান দায়ী থাকেন কিনা? আমাদের দিক থেকে একজন রাজনৈতিক নগণ্য কর্মী হিসেবে আমি বলতে পারি যে আমরা তো আসলে বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বলেন, আর্থসামাজিক কাঠামো বলেন, তার পরিবর্তনের জন্য আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই লড়াই করছি। বিশেষভাবে 14 সালের পর থেকে আমরা কিন্তু এই সংস্কার, তার কাঠামোগত পরিবর্তন, বিশেষভাবে সংবিধানের ক্ষমতা কাঠামোর পরিবর্তন, সংস্কার মানে কুসুম কুসুম সংস্কার নয়। আমাদের দেশে কুসুম কুসুম সংস্কারের কথা অনেক বলা হয়েছে এবং এই যে কুসুম কুসুম সংস্কার সিভিল সোসাইটির দিক থেকেও এসছে, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বলা চলে ক্ষমতা কাঠামোকে কখনোই চ্যালেঞ্জ করেনি। আমরা 14 সালের আগেও দেখেছি, আমরা 2007-08 সালে দেখেছি, আমরা 90-এর দশকে দেখেছি। তো আমাদের ওইটার একটা মুশকিল জায়গা ছিল যে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকেই বলবো যে 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামোই যে আমাদের শাসন ব্যবস্থার প্রধান সমস্যা, যেটাকে শাসন ব্যবস্থায় পরিণত করেছে রাষ্ট্র পরিচালনাকে, যেখানে শাসকরা সমস্ত ক্ষমতার মালিক বনে যান এবং যারা জনগণ, যাদের ক্ষমতার কেন্দ্র হওয়ার কথা ছিল, তারা আসলে রীতিমতো আমাদের এই ক্ষমতাবানদের একটা ক্রীড়নকে পরিণত হন। সেইটা কোন বড় আকারের চ্যালেঞ্জের মুখে পড়ে। পতাকা গুণে বুদ্ধিমান হবার প্রসেসটা এখনো আপনি দেখছেন? পতাকা গুণে বুদ্ধিমান, আমি এই কথাটির বাক্যটির জায়গাতে না গিয়ে আমি বলতে চাই যে রাজনীতির জায়গা থেকে কিন্তু বাংলাদেশের আমরা বিশ্বাস করি একটা গুণগত মানে জায়গা উত্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে যে এইটা বিশেষভাবে 14 সালের পর থেকে আমরা যারা বলছিলাম 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেশে বড় দল আকারে বিএনপিও রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তার জায়গাটি বলেছে এবং তারা তাদের
31 দফা, অর্থাৎ যেটা আমরা যুগপৎভাবে তাদের 27 দফা। আপনি সরাসরি উত্তর দিচ্ছেন। আমি সরাসরি উত্তর নাই, আমার হাতে এত সময় নেই। আমি সরাসরি প্রশ্ন উত্তর না পেলে আসলে আমি আপনার উত্তর নিতে পারছি না। হাসিব আল ইসলাম সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আরও বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন আর প্রয়োজন, জনগণের জানা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা মানুষ জানতে পারলে জনগণের আস্থা ফিরবে, প্রশাসনে গতিশীলতা বাড়বে। এই বক্তব্যের সাথে আপনার কোথাও দ্বিমত আছে কিনা হাসিব আল ইসলাম? দেখুন, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে সংস্কারের দায়িত্বটা দেওয়া হয়েছে, রাষ্ট্রের সংস্কারটা এবং যে ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা ভেঙে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের যে একটা দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আমরা বলে আসছি যে এটা যাতে তারা যেই সংস্কারের কাজগুলো করছে সেটা যাতে জনগণের সামনে উপস্থাপন করা হয়, যাতে করে জনগণ বুঝতে পারে যে রাষ্ট্রের মধ্যে কী কী সংস্কারগুলো হচ্ছে। এই জনগণ যদি এটা বুঝতে না পারে এবং জনগণকে যদি জানানো না হয় যে কী কী সংস্কারগুলো করছে, তাহলে আসলে আমি মনে করব যে এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য হবে তারা কি পরিমাণ সংস্কার করছে এবং তাদের সংস্কার করতে আর কতটা সময় প্রয়োজন। দেখুন, আসলে বাংলাদেশের মানুষজন এই মুহূর্তে সংস্কার চাচ্ছে, তারা চায় না যে এই ফ্যাসিবাদী যেই কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা বাংলাদেশে বিদ্যমান থাকুক, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু তারা এই মুহূর্তে চাচ্ছে। এবং আমাদের যে সকল ভাইয়েরা তাদের জীবন উৎসর্গ করেছেন তারা কিন্তু এই যেই একটা সিস্টেম রয়েছে, যেই একটা পলিটিক্যাল সেটেলমেন্ট রয়েছে, তারা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টের জন্যই কিন্তু রক্ত দিয়ে গেছে। সুতরাং তারা কিন্তু সময় দিতে প্রস্তুত আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু জনগণের সামনে কিন্তু একটি রোডম্যাপ দেখাতে হবে যে আমরা সংস্কারের এই 4 মাসে আমরা সংস্কারের এই পর্যন্ত এগিয়েছি, আগামী 4 মাসে আমরা সংস্কার এতদূর পর্যন্ত করব, কিংবা আগামী এত সময়ের মধ্যে আমাদের সংস্কার প্রসেসটা শেষ হবে, কিংবা আমরা এই পর্যন্ত সংস্কার করতে পারবো। এরপরে একটি পরিস্থিতি তৈরি করে যাতে করে ইলেকশনটা দেওয়া হয়। আমরা কিন্তু বারবারই সেটা বলে যাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন কর্তব্য হয়ে গেছে জনগণের সামনে উপস্থাপন করা তারা কতটা সংস্কার এই পর্যন্ত করতে পেরেছে, তাদের আগামী পরিকল্পনাটাকে তারা কি পরিমাণ সংস্কার করতে চাচ্ছে। জি, মানে তারেক রহমান সাহেব যেভাবে করে বলেছেন আপনারা অনেকটা ওইভাবে করেই একটা আসলে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা জনগণের সামনে প্রকাশ পাক সেটা চাচ্ছেন। নীলুফার চৌধুরী মনি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। যদিও আমরা পরে শুনতে পেয়েছি সেই কথা তিনি বলেননি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছর তারা কি করেছেন। এইসব বক্তব্যের প্রেক্ষিতেই হয়তো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতিকরণের একটি প্রয়াস। রিজভী সাহেব আজকে বলেছেন 50 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে। এক উপদেষ্টার এমন বক্তব্য ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো। উপদেষ্টাদের সাথে বিএনপির রিলেশনশিপ স্ট্যাটাস এখন কি নীলুফার চৌধুরী বলেন? জি, রিজওয়ানা বন পরিবেশের উপদেষ্টা উনি যেটা বলেছেন অত্যন্ত দুঃখজনক, কারণ উনি এইভাবে বলতে পারেন না, কারণ 53 বছরে কিছুই হয় নাই এটা যেমন ঠিক না। বলতে পারতেন উনি যে অনেকগুলো বছর একটা স্বৈরশাসক ভর করেছিল, কিংবা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার আমাদের সংবিধানের ওই জায়গা থেকে একটু একটু করে সরে আসতে হয়েছে অনেক সংশোধনী দিয়ে, যার যেরকম প্রয়োজন অনুপাতে। সেটা উনি বলতে পারতেন। 53 বছরে কিছুই হয় নাই এটা রিজওয়ানা আহমেদ ওনারাই করে দিবেন এরকম বোধহয় জ্ঞান গরিমা নিয়ে বাংলাদেশের ওই পর্যায়ে বোধহয় চিন্তা করে বোধহয় ওনারা আসেন নাই। তো এখন ওনারা ক্ষমতা পেয়েছেন, ওনারা অনেক কথাই বলছেন, ওনারা অস্বস্তিতে ভুগছেন, ওনারা কোনো রাষ্ট্র মেরামত, উনি কি জানেন যে সংস্কার যেভাবেই ওনারা করুক না কেন, সংস্কারে কিন্তু একটা রাজনৈতিক সরকারের বিল পাশের মধ্য দিয়েই কিন্তু সংস্কারের পরিপূর্ণতা পায়। এর আগে কিন্তু কোনো সংস্কার ওইভাবে পরিপূর্ণতা পাবে না। তো সেই জায়গায় ওনার সংস্কার যে পরবর্তী সরকার ওইভাবেই নিবে এমন তো কোনো কথা নাই। সেই জন্য রাজনীতিবিদদের সাথে আমলাদের দ্বন্দ্ব হওয়ার জন্য দেশ অনেকটা পিছিয়ে গিয়েছে। রাজনীতিবিদদের সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারেরও যদি এরকম দ্বন্দ্বই হয় তাহলে তো দেশের মঙ্গল আর কেউই করতে চাইলো না। তাহলে যেই আপনার লাউ সেই কদু হয়ে গেল। তো আমরা চাই না যে লাউ আর কদু একটাকেই আমরা 2বার 4বারে ডাকতে। আমরা চাই রিজওয়ানারা যেভাবে এসছেন, যে কারণে এসেছেন সেটা স্টার্ট করুক। সংস্কার চলমান, সংস্কার
আপনার আবহমান কাল চলতেই থাকবে, সেটা পরিবর্ধন রূপান্তর হবে, আবার নতুন কিছু ডিমান্ড সৃষ্টি হবে, সেই ডিমান্ড অনুযায়ী কাজ করা যাবে, করতে হবে। সেই জন্য ওনার সংস্কারী যে ইউনিভার্সাল ট্রুথ এমন কোনো কথা হবে না, ওটার মধ্যেও আবার পরিবর্তন হবে। এটা মানুষের রুচি, মানুষের সময়, এটা এনভায়রনমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জায়গায় উনি এইভাবে কথা বলাটা এটা জাতির জন্য দুঃখজনক। আমরা যেটা যে এই কথাটাই আসে, ওনারা ঘুরে ঘুরে উনিও ওরকমই, যে ওই রোডম্যাপের কথা শুনলেই যে অস্বস্তিতে ভুগেন, তারা কবে কখন কিভাবে ছাড়বেন, সংস্কারটাই কিভাবে হবে। আপনি দেখেন ডিসেম্বরের 31শে ডিসেম্বর নাগাদ এটা কি সম্ভব যে সমস্ত সংস্কার শেষ হয়ে যাবে? হবে না, আবার ওনারা 3 মাস টাইম নেবে। আবার তো আমরা তো সংস্কার করতে ওনাদেরকে নিষেধ করি নাই, ওনারা করতে থাকুক, চালু হয়েছে হতে থাকুক, আমরা তো ওনাদের সহযোগিতাই করতে চাই। আমরা সাথে বলি আপনারা নির্বাচনের রোডম্যাপটা দেন, রোডম্যাপও রেডম্যাপের মতো চলতে থাকুক, সংস্কারও চলতে থাকুক। যতটুকু সংস্কার নির্বাচন নাগাদ হবে অতটুকু ওয়েলকাম, আর যতটুকু হবে না রাজনীতিবিদরা সমস্ত রাজনৈতিক দল একখানে বসে আবার ওইটাকে আপনার ফাইনালাইজের মধ্যে নিয়ে আসতে পারে। সেখানে চাইলে রিজওয়ানা অবশ্যই সহযোগিতা করবেন, রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবেন। আমরা একটা সুন্দর আমরা গণতান্ত্রিক দেশ পাবো, এটাই আমাদের ডিমান্ড, আর কোনো ডিমান্ড হতে পারে না। ওনারা যেভাবেই নেক না কেন জিনিসটা, এই কথাগুলোকে ওনার মূল্যায়ন করতে হবে। ওনারা কিন্তু মানে জিন্দেগি ভরের জন্য আসেন নাই, ওনারা একটা খুব শর্ট টাইমের জন্য এসেছেন। শর্ট টাইমের মতো করে ওনাদের সময় খুব কম হাতে। এই সময়ের মধ্যে ওনাদের নির্বাচনী বলেছেন এর আগে প্রধান উপদেষ্টা যে নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে। তো যদি উঠে গেছে, কিন্তু উনি আবার কিন্তু বলেছেন যে সংস্কার হওয়ার পরে, তো সংস্কার হওয়ার পরে নির্বাচনী ট্রেন উঠতে কিন্তু 5-10 বছরও লেগে যেতে পারে। তো এটার কারণটা ওনারা এটাতে অস্বস্তিতে ভুগেন কিনা এটাও জাতির সঙ্গে খোলাসা করুক। জাতি যদি চায় ওনারা থাকবেন, জাতি কিভাবে চায়, জাতিকে চাওয়ার জন্য তো একটা ভোটের ব্যবস্থা করতে হবে। ওনারা নিজেরাও দাঁড়াতে পারেন, জাতি যদি ওনাদেরকে চান ওনারা থাকবেন। ওনারা তো একটা বাজার ব্যবস্থাই ঠিক করতে পারছেন না, একটা সিন্ডিকেটই ঠিক করতে পারছেন না। আপনি দেখেন যে নীলুফার চৌধুরী মনি হঠাৎ করে দেশ থেকে তেল উধাও। জি, নীলুফার চৌধুরী মনি, বিরতির পর আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো। এটা খুবই আসলে ভাইটাল পয়েন্ট, কথা বলতেই হবে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখুন রাজনীতি। রাশেদ খান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা হয়েছে। খুবই ভালো খবর। কিন্তু ধরেন নিত্য পণ্যের দাম তো কেবল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যই বাড়ে না, মানে বাকি যারা আছে সবাই তাদের জন্যও বেশি। মানে একদিনে সয়াবিন তেলের দাম যদি 8 টাকা বাড়ে, সেই 8 টাকা বাড়তি দিয়ে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেমন কিনতে হবে, আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরও কিনতে হবে, বাকিদের একই দামে কেনে তারা। তো দ্রব্যমূল্য কমানো জরুরি নাকি মহার্ঘ ভাতা দেওয়া জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি বলেছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করে সরকারকে ব্যর্থ করতে চায়। আমি বলবো, দেখেন এই সরকার যদি জনসংযোগ কর্মকর্তা তো পরে বলেছেন তিনি এমনটা বলেননি, এবং জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। দেখেন, হাসিনার আমলে হাসিনা অনেক কথা বলেছে, পরবর্তীতে আরেকজন মন্ত্রী বা আরেকজনকে দিয়ে বলিয়েছে, যখন চাপ সৃষ্টি হয়েছে যে এই কথা আপা বলেন নাই। তো নাহিদ যেটি বলেছেন 24 ঘন্টার মধ্যে তার কোনো রিয়াকশন ছিল না, আমি নিজে এটি প্রত্যক্ষ করেছি। যখন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী থেকে শুরু করে আমরা বা অন্যান্য দল বা রাজনৈতিক নেতৃত্ব সমালোচনা শুরু করলেন, তখন তারপরে তিনি বললেন যে এই কথা আমি বলি নাই। মানে তিনি তাও নিজে বলেননি, আরেকজনকে দিয়ে বলিয়েছেন। নাহিদ কিন্তু নিজে এখনো পর্যন্ত মিডিয়ার মুখোমুখি হননি। তো আমি আপনার প্রশ্নের উত্তর দিই, বিষয়টা যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্যের দাম না কমাতে পারার কারণে ব্যর্থ হতে পারে। কারণ জনগণ কি চায়? জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। আপনি রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, বস্তিতে যান, বাজারে যান, আমি তো নিজে মাঝে মধ্যে বাজারে যাই, আমি দেখি যে মানুষ কিন্তু সরকারের উপরে এই একটি কারণে সব থেকে বেশি অসন্তুষ্ট। মানুষ মনে করেছিল যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে চালের দাম, তেলের দাম, সবজির দাম, সব কিছুর দাম, মাছ মাংসের দাম কমবে, কিন্তু উল্টো দেখলাম যে হাসিনার আমলের থেকে
দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সুতরাং সরকার যতই রাষ্ট্র সংস্কারের গল্প শোনাক না কেন, সরকার যদি দ্রব্যমূল্য না কমাতে পারে, এই রাষ্ট্র সংস্কারের গল্প বলে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। আমি আরেকটি বিষয় বলি, রিজওয়ানা আপা যে বিষয়টি নিয়ে সাকিব ভাই বললেন বা আলোচনা হচ্ছে সারা দেশে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপা যেটি বলেছেন তার উপর শ্রদ্ধা রেখে বলছি, আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি গত 53 বছরে কি করেছেন? এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্যে আপনার একটি প্রেস ব্রিফিং ছাড়া আপনাকে কোথাও মাঠে ময়দানে আমরা দেখি নাই। দেখেন, আমি স্পষ্টভাবে বলতে পছন্দ করি, 2018 সালে আমি যখন জেলে যাই, আমার মা কিন্তু রিজওয়ানা আপার কাছে গিয়েছিল, তাকে কথা বলার অনুরোধ জানিয়েছিল। তিনি কোথাও আমাকে নিয়ে কথা বলেন নাই। কারণ কি? কারণটি ছিল যে আমার নামে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই বিষয়ে আমার পাশে ওই সময় কেউ দাঁড়ায়নি, একমাত্র ডক্টর আসিফ নজরুল স্যার এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, কামাল হোসেন স্যার এবং মঈনুল ইসলাম স্যার। এই 4 জন ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো বাংলাদেশে বিশাল বিশাল মানবাধিকার কর্মী ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব আছে কেউ দাঁড়ায়নি। রিজওয়ানা হাসান আপনার পাশে দাঁড়াননি বলে তিনি আসলে গত 53 বছরে কিছু করেননি বিষয়টা তা না। তিনি জলবায়ু নিয়ে, পরিবেশ নিয়ে সরব ছিলেন, সেটা আপনিও নিশ্চয়ই জানেন। আসবো যদি সময় থাকে আপনার কাছে। জোনায়েদ সাকি, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে কর কমানোর পরও বাজারে স্বস্তি না আসায় গভীরভাবে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে চাঁদাবাজির সমঝোতার সংস্কৃতি চালু থাকায় নিত্যপণ্যের মূল্য কমানো কঠিন। তিনি বলেছেন, আলু ও পেঁয়াজ আমদানিতে সব ধরনের কর কমানো হয়েছে, কিন্তু বাজারে দাম কমে না। আই অ্যাম ডিপলি ওরিড অ্যাবাউট দ্যাট। ট্যাক্স কমে যাচ্ছে, চিনির দাম বোধ হয় কিছুটা কমেছে মাঝখানে। প্রধান উপদেষ্টাকে বললাম, আমি তো আর কিছু করতে পারবো না, পণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণ অনেক কঠিন। বাজারে 2-3 রকমের চাঁদাবাজের যোগসাজশে পণ্যের দাম বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। যে কোনো বাজারে যান, 2-3 রকম চাঁদাবাজ আছে যারা আগের সরকারের, আবার যারা প্রসপেক্টিভ মানে আসবে আগামীতে ক্ষমতায়, আর লোকাল, মানে এই 3 ধরনের চাঁদাবাজের কথা তিনি সম্ভবত বলেছেন। আমি কারণ বাজারে গেছি, 3 ভাগে ভাগ করা, সেখানে সমঝোতা আছে। আমাকে বলা হয় সিন্ডিকেট ভাঙো, পণ্যের দাম কমানো, ক্রেতার কাছে পণ্য সহজলভ্য করা। মাঝখানে যে দামটা থাকে, 10 টাকার বেগুন 50 টাকা হয়ে যায়, কোনো কারণ ছাড়াই এটা বেড়ে যায়। মধ্যস্বত্বভোগীরা তাদের কাজ করবে, কিন্তু যে মধ্যস্বত্বভোগী ট্রাক ছুঁয়ে বলে আমাকে 500 টাকা দাও, সে মধ্যস্বত্বভোগী না, সে একজন চাঁদাবাজ। জোনায়েদ সাকি, আপনারা আগের সরকারের সময় সরকারের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের দোষ দিতেন, বলতেন সরকারি চাঁদাবাজদের পোষে, তাই বাজার নিয়ন্ত্রণ আনতে পারে না বা আনে না। এখন চাঁদাবাজদের কে পোষে? এখন কেন সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসছে না? ধন্যবাদ আপনাকে। আমি সময় কাছে পাবো, আমার আগের আলোচনা একটু তুলতে হবে, বাট আমি আপনার প্রথম প্রশ্ন আগে উত্তর করি। দেখুন, এই সরকার তো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা পেয়েছে, যেখানে পুলিশ 15 দিন ছিলই না, তারপরে ধীরে ধীরে ফেরত এসছে, এখনও নাকি কার্যকরী না ঠিকঠাক মতো। ফলে এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে যে মধ্যস্বত্বভোগী বলে আমরা যারা বলি, তাদের একটা অংশ তো খুবই গুরুত্বপূর্ণ। আপনি মানে ব্যবসা বাণিজ্য, পণ্য চলাচল হবে কিভাবে, কিন্তু তাদের যে কোনো অংশ যখন পুরো জিনিসটাকে একটা জিম্মি করে নানাভাবে মানুষের পকেট হাতিয়ে নেয়, তখন আমরা এটাকে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীর এই জায়গাটা বলি। 10 টাকার জিনিস যখন 50 টাকা হয়ে যায়, অর্থাৎ অযৌক্তিকভাবে যে দাম বাড়ানো হয়, মুনাফা করা হয়, সেটা। এখন এইখানে ধরুন নিয়ন্ত্রণ আরোপের জন্য অনেকগুলো কাঠামোগত পরিবর্তন দরকার, সেটা কিছুটা দীর্ঘমেয়াদী। 2 নম্বর জিনিস হচ্ছে যে এই যে মাঝখানে যে চাঁদাবাজি, এটা কিন্তু একটা যোগসাজশ পলিটিক্যাল পার্টি এবং মানে অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং নানা ধরনের নিম্ন স্তরের মক্কেলতন্ত্র মানে কায়েম হয়েছে। এই যে ক্লায়েন্ট বেসড একটা অবস্থা, এবং এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নানা কিছু যুক্ত আছে। এই সংযোগের সরকার পার্ট বদলেছে, কিন্তু বাকি স্ট্রাকচার কিন্তু এখন একই জায়গায় আছে। এখন এটা বন্ধ করার জন্য যে ধরনের পলিটিক্যাল প্রেশার দরকার, সেইটা রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করতে হবে। কারণ এই সরকার তো 24 জনের একটা উপদেষ্টা মণ্ডলী, তার নিচে যা আছে তা সবই প্রশাসন, পুলিশ বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান। এটা তো আসলে খুব যে বড় বদলে গেছে তা না। ফলে সেখানে অনেক রকম লোক স্যাবোটাজ করছে। 2, তাদের আগেকার সেই স্ট্রাকচার বজায় আছে লেনাদেনার। 3, এদের উপরে প্রেশার ক্রিয়েট করার মতো এই 24 জনের যে সক্ষমতা দরকার, সেইটার যে উৎস রাজনৈতিক শক্তি, অর্থাৎ শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার অংশীজন যারা অভ্যুত্থানের শক্তি, তাদের যে সমর্থনের জায়গাটা দরকার অংশগ্রহণের ক্ষেত্রে, সেইটা এই সরকার এখন পর্যন্ত সিক করেনি।
এই সরকার কিন্তু 3টা প্রশ্নে এই অংশীজনদের সমর্থন চেয়েছিল। 15ই আগস্ট বিষয়ে আলোচনা, 2 হচ্ছে দুর্গাপূজার নিরাপত্তার প্রশ্নে আলোচনা, 3 হচ্ছে এই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন আক্রান্ত হওয়ার পরে একটা জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে। ফলে আমরা বারবার বলছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল দরকার, যেখানে অংশীজনরা থাকবেন, সরকার যাদের সাথে নিয়মিত আলোচনায় দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, জনগণের সংকট মোকাবেলা এবং পলিটিক্যাল ট্রানজিশন। দীর্ঘদিন ধরে বলে আসছেন, সরকার কি আগ্রহী না এই বিষয়ে? না, সরকার তো বলছে তারা বিবেচনা করছেন, 4 মাস তো পার হয়ে গেল। আমি যে জায়গায় আসি যে এইগুলো ছাড়া তারা নানান রকম সংকট যে খুব সহজে মোকাবেলা করে ফেলবেন, তাদের প্রতিপক্ষ তো আমরা নই, আমরা তাদের প্রতিপক্ষ হতেও চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফল হোক, কেননা এই জনগণের মধ্যে যে দ্রব্যমূল্যের কারণে যে চাপ, আইন মানে নিরাপত্তাজনিত যে চাপ, এইগুলো চাপ আছে এবং এটা সরকারকে কিছুটা তো সমস্যার মধ্যে ফেলছে। ফলে আমরা উদ্বিগ্ন, কেননা পতিত ফ্যাসিস্টরা নানানভাবে সক্রিয় এবং তাদের দেশি বিদেশি দোসররা আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমাদের প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকা দরকার। এটা হলো এক বিষয়। আমি একটু ফিরি রাজনীতির প্রশ্নে, ছোট করে প্লিজ। সেটা হচ্ছে, দেখুন আমি যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের দল কিংবা মঞ্চ আমরা 14 দফা তুলেছি, আমরা নানানভাবে আমাদের সংস্কার প্রস্তাব, রাষ্ট্র সংবিধান সংস্কার, রাষ্ট্রের প্রতিষ্ঠান সংস্কার, আইন সংস্কার এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি দীর্ঘ সময় ধরে। এবং সেইটা বিএনপির মতো দলও, আমি বলছি আবার বিএনপির মতো দলও, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল, দেশের অন্যতম প্রধান দল কিংবা বড় দল, যারা এই সংবিধানের কাঠামোর মধ্যেই কাজ করছে, তারাও কিন্তু 19 সালের পরে, 18 সালের নির্বাচনের পরে বিদ্যমান ব্যবস্থা বহাল রেখে আরেকটি নির্বাচন আমরা এইটার জায়গায় পৌঁছেছে। এবং তারা এই জায়গায় পৌঁছেছে যে হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। সে কারণে তাদের দলের দিক থেকে 27 দফা দিয়েছে। এবং আমাদের আন্দোলন থেকে আমাদের 14 দফা, 27 দফা, আরও অন্যান্য সব দল মিলে একটা 31 দফার কর্মসূচি এসছে। সেখানে অনেক দ্বিমত করতে পারেন আপনি, অনেক সীমাবদ্ধতাও আছে যে যথেষ্ট সংস্কার কিনা সেখানে এই প্রশ্ন তুলতে পারেন, কারণ আমাদেরও কমন মিনিমামে আসতে হয়েছে। আমরাও যে আমাদের পুরো কর্মসূচি সেখানে দিতে পেরেছি তা না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সংবিধান সহ রাষ্ট্র কাঠামো, আইন সংস্কার এবং নতুন বন্দোবস্তের প্রশ্নটা প্রথম উঠেছে এবং এটা রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছে। আমাদের সবচেয়ে বড় অর্জনের জায়গা যে আমাদের ছাত্র, শ্রমিক, জনতার যে অভ্যুত্থান এবং সেখানে যে অগ্রণী ছাত্র নেতৃত্ব, তারাও কিন্তু এই বন্দোবস্তের কথাটি সামনে এনেছে যে এটাই রাজনৈতিক লক্ষ্য। অন্তর্বর্তী সরকারও এইটাকে রাজনৈতিক লক্ষ্য হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম বক্তৃতাতে বলেছেন। এই যে ডিরেকশনটা, এটা কিন্তু রাজনীতির ভেতর থেকে এসছে। এইটা আমার মনে হয় যে আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর একটু স্মরণে রাখা দরকার। আমি কেবল এইটুকু বলবো যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরাও কিন্তু নিজ নিজ জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু জাতীয়ভাবে আমরা এই যে সংবিধানের প্রশ্নে আমাদের কণ্ঠটা ঠিক মতো তুলতে পারিনি। এইটা যে শেষ পর্যন্ত রাজনীতির জায়গা থেকে ওঠা উচিত, এটা আমি ঠিক মনে করি। এবং রাজনীতির জায়গাতে উঠেছে বলেই এখন সকলে মিলে আমরা এটাকে জোরালোভাবে ধরেছি, সেইটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে উপদেষ্টাদের কিংবা রাজনীতিবিদদের কারোরই আসলে এমন কোনো বিতর্কে জড়িয়ে পড়া খুব জরুরি নয়, যেটা আসলে আমাদের জন্য প্রতিকূল অবস্থায় নিয়ে যায়। হাসিব আল ইসলাম, আগামীকাল বিজয় দিবসে শহীদ মিনার থেকে সকাল 10টায় বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্মৃতিসৌধে আপনারা কয়টায় শ্রদ্ধা জানাতে যাবেন? দেখুন, আমাদের একটা টিম কিন্তু সকালবেলায় স্মৃতিসৌধে যাবে শ্রদ্ধা জানাতে, এরপরে আমরা আমাদের র্যালিটি করব। আর এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, আমি একটা বিষয় আমার কাছে খুবই ফ্রাস্ট্রেশন লাগছে যে আসলে রাশেদ খান ভাই থেকে শুরু করে বিএনপির অনেকেই বলছেন যে ভোট ভোট ভোট। আসলে দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে এতগুলো শহীদরা তাদের জীবন দিয়েছে শুধুমাত্র ভোটের অধিকারের জন্য না। যেই ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে, সেই কাঠামোর অধীনে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্টকে যদি ক্ষমতা দেওয়া হয় কিংবা কোনো পলিটিক্যাল পার্টিকে যদি ক্ষমতা দেওয়া হয়, তাদের আচরণ কিন্তু সেই ফ্যাসিবাদী আচরণটাই হবে। সুতরাং আমাদের আগে প্রয়োজন এই ফ্যাসিবাদী কাঠামোটা দূর করা। এছাড়া রাশেদ খান ভাই যেটা বললো, তিনি অনেকটা তাদের পার্সোনাল যে ক্ষোভটা ছিল সেটারও কিন্তু বহিঃপ্রকাশ তিনি করেছেন। তিনি জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিংস পার্টি বলতে চাচ্ছেন। এই আন্দোলনের দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কিন্তু সকল রাজনৈতিক সংগঠন কিন্তু এই আন্দোলনে এসেছে এবং তারা কিন্তু লড়াইটা, সংগ্রামটা চালিয়ে গেছে। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না কিংবা কোনো রাজনৈতিক সংগঠন না। আপনি যদি জাতীয় নাগরিক কমিটিকেও দেখেন তাহলেও সেটিও কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না। এটাকে কিংস পার্টি বলে যেই একটাই আমাদের যেই এক দফা ছিল, কিন্তু হাসিব, জাতীয় নাগরিক কমিটি সারা দেশে সংগঠন গোছাচ্ছে কেন? তাহলে রাজনৈতিক সংগঠন হিসেবে তো তারা আত্মপ্রকাশ করবে নাকি নাগরিক কমিটি? বলতেছি আমাদের যেই এক দফা,
জি, আমি আগে বলি, দেখুন আমাদের যে এক দফা ছিল সেটা ছিল হচ্ছে ফ্যাসিবাদী যেই ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার যদি বিলোপ নিশ্চিত করতে চান, আপনি আমাদের আন্দোলনের সাথে যে সকল সম্পৃক্ত জনতারা ছিল, যারা মূলত নাগরিক ছিল, তাদেরকে তো একসাথে করে তাদের একটা আওয়াজ তো জারি রাখতে হবে। তারা যে চাচ্ছে যে ফ্যাসিবাদী কাঠামোটা যাতে দূর হয়, যাতে সরকারকে সহযোগিতা করা যায় এবং এই এক দফার যাতে করে বাস্তবায়নটা নিশ্চিত করা যায়, এই লক্ষ্যেই কিন্তু যে জাতীয় নাগরিক কমিটি সেটি কাজ করে যাচ্ছে। এখন নতুন কোনো রাজনৈতিক দল আসবে কিনা এবং নতুন কোনো রাজনৈতিক দলের প্রতি যে তাদের একটা ভয়, আমি মনে করছি যে দিন যত যাচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, যে তারা যে এই যে পুরাতন যেই আধিপত্যবাদের একটা চিন্তাধারা আছে, তারা সেই চিন্তাধারা থেকে এখনো বেরোতে পারেনি। যত দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কিন্তু তাদের যে জনপ্রিয়তা সেটা কিন্তু কমতে শুরু হাসিবুল হাসান, সময় তো খুব বেশি নেই, এই কথাগুলো শুনেছি। হাসিবুল হাসান, একটু প্লিজ একটু শুনুন। প্রত্যেকটি বাজারগুলোতে দেখবেন, প্রত্যেকটি সিএনজি স্টেশনগুলোতে দেখবেন যে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে। তাদের তো পলিটিক্যাল যে জনপ্রিয়তা রয়েছে সেটা কিন্তু কমে যাচ্ছে। এজন্যই হয়তো বা তারা নির্বাচনকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন। দেখুন আসলে নির্বাচন এখানে নাগরিক কমিটি আমরা যেটা শেষ দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে। বিষয়টা কেমন হচ্ছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আসলে পরে নাগরিক কমিটির সাথে যুক্ত হয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে, এই পথে কি হাঁটছে? আমাকে একটু স্ট্রেইট প্লিজ অ্যান্সার করবেন। দেখুন, এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কাজ সেটা হচ্ছে যে আমাদের যে এক দফা ছিল ফ্যাসিবাদী যেই কাঠামোটা রয়েছে সেটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। আমরা সেই কাঠামোটার দিকে এগিয়ে যাচ্ছি এবং যেই 24-এর যে আমাদের অভ্যুত্থান হয়েছে, আমাদের যে অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটাকে যাতে বাস্তবায়ন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা এবং সহযোগিতা যাতে করা যায়, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। জি, নীলোফার চৌধুরী মনি, একটা ঘটনা আজকে গণমাধ্যমে এসছে, আমি একটু আপনাকে পড়ে শোনাই। ব্যবসায়ী স্বামী কোনো দল করেন না, গৃহিণী স্ত্রী আওয়ামী লীগ করেন, তবে দলে কোনো পদ নেই। সম্প্রতি তিনি ফেসবুকে জয় বাংলা স্লোগান লিখে স্ট্যাটাস দিয়েছেন। এরপর স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য যুবদলের সাবেক এক নেতা স্বামীকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কথা না সরে মারধরের ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর হাজরাপুকুর এলাকায়। ভুক্তভোগী দম্পতি হলেন নগরের চন্ডিমা থানার হাজরাপুকুর মহল্লার মিজানুর রহমান ও বিনা মজুমদার। বিনা শাহ মখদুম থানা আওয়ামী লীগের কর্মী। তিনি 2013-23 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে 19, 20 ও 21 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। মিজানুর রহমান বলেছেন যে শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে হেঁটে সেলুনে যাচ্ছিলেন, তখন তাকে দেখে শাহ মখদুম থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ সানি সহ কয়েকজন নেতাকর্মী বলেছিলেন স্ত্রীর কামাই খায়। মিজানুর যখন প্রতিবাদ করেছেন তখন তাকে বলেন, তুই যদি তোর বউকে না ছেড়ে দিস, এখান থেকে না পাঠাস, তাহলে খবর আছে। কেন ছাড়বেন এই প্রশ্ন তুললে তারা গালি দেন এবং মারধর শুরু করেন। মারধরে তিনি বেশ আহত হন। তো ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিনা মজুমদার এবং তিনি প্রশ্ন তুলেছেন, এটা কেমন কথা, দলের সঙ্গে সংসারের কি সম্পর্ক? যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, যাদের জন্য আওয়ামী লীগের এই অধপতন তাদের বিচার হোক, যারা অন্যায় করেনি তাদের কেন হেনস্থা? এটা কেমন ন্যায় বিচার? নীলোফার চৌধুরী মনি, আপনারা কি এই ঘটনার বিষয়ে কিছু জানেন? বিএনপি জানে কিছু? আমি তো জানি না, বিএনপি জানে কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো আমি আপনার কাছ থেকেই কথাটা শুনলাম। যদি এই কথাটা এরকম হয় যে স্ত্রীর জন্য স্বামী তো আসলে ওইভাবে দায়ী হতে পারে গতকালের ঘটনা, এবং যদি স্ত্রীর যদি নির্ধারিত কোনো সে যদি কোনো অপকর্ম করে থাকে সেটার জন্য যদি শাস্তি পাওয়ার, সেটা আলাদা জিনিস। কিন্তু এইখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমার মনে হয় না যে বিএনপি এত লোয়ার ক্লাসের সংগঠন না যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দিয়ে সম্পর্ক নষ্ট করার জন্য বা এটা বাধ্য করার জন্য কোনো ব্যবস্থা বিএনপি করতে পারে। বিএনপির কেউ যদি এটা কেউ করে থাকে, সেটা কিছু সুবিধাভোগী কেউ আছে যারা একসময় হয়তো আওয়ামী লীগই করতো, তাদের শত্রু ছিল। এরকম অহরহ ঘটনা সারা বাংলাদেশে নিকল ঘটছে, আপনিও জানেন। অনেকের অনেকভাবে সুযোগগুলো নিচ্ছে, এই সুযোগগুলো কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার 5ই আগস্টের পরে থেকে আপনারা যদি দেখে থাকেন, আমি আপনার মাধ্যমে সমস্ত বাংলাদেশের জাতীয়তাবাদী সহ সবাইকে আমি বলছি যে উনি যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, ওনার কথা মতো যদি শুনেন, এই পদক্ষেপগুলো যদি করেন, তাহলে আমার মনে হয় না যে বিএনপির আর কোনো রকম কোনো ধরনের প্রবলেমে পড়তে পারে। এবং সাথে সাথে আমি এটাও বলতে চাই, বিএনপির যে 31টা দফা আছে, যে সংস্কারের কথা এতক্ষণ হলো, বিএনপির 31 দফায় হচ্ছে সংস্কারের একটা মানে দলিল আমি বলবো।
এইখানে যদি সমালোচনা করে বাংলাদেশের কোনো অন্য দল বা অন্তর্বর্তীকালীন সরকার এখান থেকে তাদের সুবিধার জন্য বলছি এই 31 দফা পড়ে দেখুক, যদি কোনোখানে তারা মনে করে যে পরিবর্ধন করা লাগবে সেটা তারা বলতে পারে। এটা তো যে এটা কোনো দলের জন্য হবে এমন না। আমরা এটাকে বলতে চাই যে একটা ম্যাগনা কার্টার মতো যাতে জাতিকে সামনের দিকে কাজ করতে পারে, এইভাবে যে কোনো সমস্যায় যদি এইখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হয় বলুক, তাহলে তো অনেকটা এগিয়ে গেল সংস্কার। সেই জায়গায় বিএনপি তো নিজেই কথা দিচ্ছে যে বিএনপি যদি সামনে দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে বিএনপি এই 31 দফার মধ্যে থাকবে। এর বাইরে যদি কোনো কিছু আরো ভালো কিছু থাকে সেটাও বিএনপি নিবে বলে বিএনপি কথা দিয়েছে। বিএনপি এরকম প্রত্যাশা করছে যে কেউ তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করুক। ইতিমধ্যে বিএনপি সারা বাংলাদেশে এই প্রশিক্ষণমূলক ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে এই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এবং তাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে এই 31 দফার কথা বলার জন্য ব্যবস্থা করেছে। সেই জায়গায় আমরা বলতে পারি যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, সেই সংস্কার চাইলে কিন্তু আমরা ওই যে অনেকটা এরকম দেখা হয় না, চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির। আপনাদেরটা রেডি ছিল সেটা আসলে ঠিকঠাক মতো বেশি রেডি জিনিসটা আসলে চোখে পড়ছে না। জুনায়েদ সাকি সময় চেয়েছেন 30 সেকেন্ডের বেশি না, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে যে দেখুন, সংস্কারের প্রস্তাব যেমন 31 দফা আছে, তেমনি আরো বিভিন্ন দল বলেন, গ্রুপ বলেন, ছাত্ররা বলেন, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকম প্রস্তাব আসতে পারে। ফলে কোনো একটা প্রস্তাবই মানে একমাত্র এটা ভাবা ঠিক হবে না। 2 হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুটোকে মুখোমুখি দেখার কিছু নেই। যে নির্বাচন ভোট চাওয়াটা যেমন কোনো সমস্যা না, আবার সংস্কার চাইছে বলে সেটা একটা দীর্ঘমেয়াদী, এটাও বলার ভাবার কিছু নেই। দুটো জিনিসকে আমাদের পাশাপাশি রাখা। আমি যেটা বলতে চাই, দেখেন দলগুলো যে সংস্কারের কথা বলছে এটিকে পজিটিভলি দেখতে হবে। এবং হাসিব যেটি বললেন যে ক্ষোভের জায়গা থেকে বক্তব্য দিয়েছি, ক্ষোভ না, সরকারের সমালোচনা দুর্বলতা নিয়ে এটি আমাদের কথা বলতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি আগামীতে দল গঠন করবে, দল গঠনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার কথা হলো যে ক্ষমতা ব্যবহার করে বা সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো কিছু করা অন্যায্য এবং অন্যায়। কারণ কি? কারণ আন্দোলনটা সবার ছিল। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সবাই মিলে আন্দোলন করেছে। এখন যদি আপনি একটি দল গঠন করে বসেন তাহলে তো সবার সাথে অসাম্যতা বা বৈষম্য সৃষ্টি করা হলো। এটি কখনোই মানুষ গ্রহণ করবে না। রাশিদ খান প্লিজ, এটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন কথা বলা হবে। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে $5 বিলিয়ন বেশি খরচ করেন। একটা খবর একটু জানিয়ে রাখতে চাই, সাইফুল ইসলাম একজন সংবাদকর্মী, তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং তিনি সেখানে আসলে শেষ পর্যন্ত ভিসা বাড়াতে পারেননি, তিনি মারা গিয়েছেন সেখানে। এখনো পর্যন্ত তার মরদেহটি বাংলাদেশে আনা যায়নি ভিসা সংক্রান্ত জটিলতা। এবং তাকে নিয়ে তার এক সহকর্মী মাজহার মিলন স্ট্যাটাস দিয়েছেন, সেখানে একটা জায়গায় বলেছেন আমাদের স্বাস্থ্য খাত বিষয়ে কথা বলতে চাই, সবচেয়ে বড় টাকার খুনের এই খাতটি আমরা রাজনীতিবিদ চিকিৎসকরা মিলেমিশে লুট করেছে, তাদের বিচার না হলে এই দেশের স্বাস্থ্য খাত ঠিক হবে না। অতীতের মতো কোনো নেতা মন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা যেন আর বিদেশে গিয়ে চিকিৎসা না নিতে পারে সেই ব্যবস্থা করা জরুরি। মরলে এখানেই তাদেরকে মরতে হবে, দেশের কোটি কোটি নাগরিকের মতোই হাসপাতালের বারান্দায় পড়ে মরতে হবে তাদের। তাহলেই না সকল বৈষম্যের বিলোপ হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে রাজনীতির আলোচনা।